ওই দেখো, ওই যে চলে আসছে। এসো এসো। আব্বু আম্মু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোনার টুকরো একমাত্র জামাই চলে আসছে দেখো। আচ্ছা জামাই, এত কিছু আনার দরকার ছিল কি? আহা আব্বু, তেমন কিছু তো আনতেই পারলাম না। গরুর রান নিয়েছিলাম একটা, রুই মাছ একটা নিয়েছিলাম, আমার সমান না হইলেও আপনার মেয়ের সমান হইব। মিষ্টি নিয়েছিলাম 10 কেজি। আপনার মেয়ে কি বলে জানেন? কই এত কিছু নিলে বাড়িতে এগুলা করবো কে? ভ্যান গাড়ি নিয়েছিলাম তো, পরে অভিমান করছি, অভিমান করে ওরে টাকা দিয়ে দিছি, ওর যা যা খুশি কিনা নিয়ে আসছে। মানা করবো না কেন কত? এত বড় গরুর রান নিছে, কত এত বড় গরুর রান কে খাইবো? আমাকে ঘরে কি এতজন মানুষ আছে? তারপর রুই মাছ, এত বড় রুই মাছ নিছে, এত বড় রুই মাছ খাইবো কে? পরে নষ্ট হয়ে যাবে, নদীতে ফালাই দিতে হইব। তাই আর মিষ্টি, মিষ্টি নিতে চাইছে 10 কেজি। এত 10 কেজি মিষ্টি কে খাইবো? এর লিগে আমি তোমার জামাইরে কইছি এত কিছু নিয়ে নষ্ট করার দরকার নাই, তুমি আমার টাকাটা দাও, আমি মাপ মতো কিনা নিই। তাই 2 কেজি মিষ্টি আর ছোট একটা রুই মাছ আর 2 কেজি মাংস এই নিয়েছি। আব্বুর পছন্দের ছানা মিষ্টি নিছো? হ্যাঁ আব্বা, তোমার পছন্দের সাদা মিষ্টিও নিয়ে আসছি। দেখো আমার পছন্দের ছানার মিষ্টিও নিয়ে এসেছে। হ্যাঁ, এই জামাই এদিকে এসো, এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ, ওই আমজাদ, আরে তাড়াতাড়ি আয়। দেখ কত কিছু নিয়ে আসছে, দেখ কফি এনেছে, লাউ শাক এনেছে। দেখতে হবে না কার জামাই? আমজাদের জামাই। আমজাদ, এবার দেখ আমার জামাই কি এনেছে। একটা গরুর রান নিয়েছিল, বুঝলি আমজাদ? বড় গরুর রান, কিন্তু আমার মেয়ে আনতে দেয়নি, কারণ আমরা দুইজন খাবে কি। তারপর বড় একটা রুই মাছ এনেছিল, কিন্তু আমার মেয়ে সেটাও আনতে দেয়নি, কারণ খাবে কে। 10 কেজি মিষ্টি কিনেছিল, আমার মেয়ে ফেরত দিয়েছে, খাবে কে? আরে কোটিপতি জামাই, ওর মনটাও না কোটিপতি। আর তুই কি করলি? একটা ফকিন্নি জামাই তোর মেয়ের সাথে বিয়ে দিলি। অবশ্য তোর মনও তো ফকিন্নি, ছোট বোন। তোর এর থেকে বেশি আর কি হবে বল? এই চুপ থাকো তো। কারো সুনাম করতে না পারো, অন্তত দুর্নামটা করো না। মা, আব্বার একটু কইতে দাও না, তোমার জামাই সুনামই তো করতেছে। এই চুপ থাক। তোরা বাপ বেটি মিলে কি মানুষের দুর্নাম ছাড়া আর কিছু দেখিস না? দুর্নাম করে কি তোরা খুব সুখী হস, মনে আনন্দ পাস, কোনটা বড় হয়ে যায়? এটা কিন্তু ঠিক না। দুর্নাম করা একদমই ঠিক না। মা, তোমার জন্য না আমি জামাইয়ের একটু সুনামও করতে পারলাম না। আহা, আমার সুনাম তোমার করতে হইব কে? আমার সুনাম করব পত্রিকায়, টেলিভিশনে। চলো চলো ঘরে চলো। চলো। বাজান, কিছু মনে করো না, ও একটু এরকম। তুমি আমার মেয়ের নিয়ে সুখে আছো, এটাই সব। চলো বাড়ি চলো। গরুর মাংসের গন্ধ, আহারে কতদিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খাই না। নানাদের ঘরে তো শুধু সবজি রান্না করছে, বড় নানাদের ঘরে মনে হয় গরুর মাংস রান্না করছে। যাই বড় নানির কাছে গিয়ে একটু গরুর মাংস চাই। বড় নানু, ও বড় নানু, মনে হইতেছে তুমি এইখানে গরুর মাংস রান্না করতেছো। চারদিকে গরুর মাংসের গন্ধ ছড়ায় গেছে। এই গরুর মাংসের গন্ধটার সময় মনে হচ্ছে এই গরুর মাংসটা অনেক মজা হবে, তাই না? আমি আমার মায়ের মুখে শুনছি তোমার হাতের গরুর মাংস অনেক মজা হয়। হ্যাঁ নানু ভাই, সবাই বলে আমার হাতে গরুর মাংস নাকি অনেক মজা হয়। তা তুই যখন প্রশংসা করতেছিস, কি খাবি নাকি? খুব যে প্রশংসা করতেছিস। ওরে বাবা, আবার দেখি লজ্জাও পায়। আর লজ্জা পেতে হবে না, দে বাটিটা আমার কাছে দে, আমি তোকে গরম গরম তুলে দিব মাংস, দে। মা, তুমি এটা কি করতেছো?
আমার জামাই এত কষ্ট করে আব্বার জন্য গরুর মাংস নিয়ে আসছে, আর সেই মাংস তুমি আমার আব্বাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছ। মানে দিন দিন কি তোমার বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে? এখানে বিবেক বুদ্ধির কি দেখলি তুই? ছোট একটা বাচ্চা, 2 টুকরা মাংস আমি ওকে দেব, এতে কি তোদের কম পড়ে যাবে? এখানে তো অনেক মাংস আছে, তোরা খেয়ে অনেক থাকবে। ও বুঝতে পারছি, 2 টুকরা মাংস তোর আর তোর স্বামীর ভাগে কম পড়ে যাবে, তাই না? আমি এত কিছু জানি না, আমি এখনই আব্বারে ডাকতেছি। আব্বা, ও আব্বা, কোথায় তুমি? দেখো না মা কি করতেছে। আব্বা। কি ব্যাপার মায়া, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? এই ফকিনীর বাচ্চা এইখানে কি করে? কি করতেছো তুমি বুঝতেছো না? আমার জামাই কষ্ট করে তোমার জন্য সকাল্লাত করে গরুর মাংস নিয়ে আসছে তোমাকে খাওয়াবে বলে, আর মা কি করতেছে সেখানে সেই গরুর মাংস তোমাকে না খাইয়ে এই ফকিনীর মেয়েটাকে খাওয়াচ্ছে। তাই নাকি? আমি তো আগে খেয়াল করিনি। এই মায়ার মা, তুমি কোন সাহসে আমার জামাইর আনা গরুর মাংস রান্না করে এই ফকিনীর বাচ্চাকে খাওয়াচ্ছ? কোন সাহসে? তুমিও তো দেখছি তোমার মেয়ের মতো রেগে যাচ্ছ। আরে ছোট মানুষ, 2 টুকরা মাংস দিতে গেলাম, তাও তোমাদের এত হিংসা? আরে ও তো আমাদেরই নাতি, 2 টুকরা মাংস কি তোমাদের কম পড়ে যেত? আর ওকে যদি আমি 2 টুকরা মাংস দেই, এখানে আমার দোষের কি আছে? এই তুমি জানো না এই ফকিন্নিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? এই ফকিন্নির নানা, সে বলে তার নানা নাকি খুব সৎ, হ্যাঁ, আর বলে আমি নাকি ঘুষখোর, আমি মানুষের টাকা মেরে বড়লোক হয়েছি, আর ওদেরকে তুমি মাংস খাওয়াচ্ছ? এত বড় সাহস তোমার? ও বুঝতে পেরেছি, ওর নানাই গরুর গোশত খাওয়ার জন্য আমাদের বাড়িতে পাঠিয়েছে। নানা ভাই এইভাবে চিৎকার করবেন না, আমার মা শুনতে পেলে অনেক বকা দিবে। এখানে মাংস খেতে কেউ পাঠায় না, আমি মাংসের গন্ধ শুনে আমি নিজেই আসছি। দেখছো আব্বা, ওরা এই ছোট বাচ্চাটাকে পর্যন্ত রেহাই দেয় নাই। একে তো আমাদের বাড়িতে মাংস নেওয়ার জন্য বাটি দিয়ে পাঠায় দিছে, আবার বলছে ধরা পড়লে কখনো শিকার যাবি না, বলবি নিজের ইচ্ছায় আসছো। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝতে পারি নাই? আমি সব বুঝতে পারছি। দাঁড়া, এখনই ওকে আমি টেনে হেসড়ে ওর বাড়িতে নিয়ে ওর নানার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে আসবো। আয় 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 আয়। কি করে তোমরা? আমজাদ, আয় আমজাদ, ঘর থেকে বের হ। আজ তোকে শিক্ষা দেবো, বের হ। আব্বা তো বাড়িতে নাই, আপনি মিলির হাত এত শক্ত করে ধরে রাখছেন কেন? ওর হাত কেন ধরে রাখছি সেটা ওর কাছে জিজ্ঞেস কর। আচ্ছা, তোর বাপ যে অনেক বড় বড় কথা বলে, সে সৎভাবে জীবন যাপন করে, মানুষের 1 টাকাও সে মেরে খায় না, সহজ সরল সৎ পথে থাকে, আর আমাকে বলে আমি অসৎ জীবন যাপন করি, মানুষের টাকা মেরে বড়লোক হচ্ছি। হ্যাঁ, তাহলে এত বড় বড় যে কথা বলে, তাহলে তার নাতিন কেন মাংস খাওয়ার জন্য আমার বাড়িতে পাঠায়? কথায় বলে লেজ নাই কুত্তার বাঘানা। তোর বাপের তো বড় বড় কথা। আরে যেই ব্যক্তি তার নিজের নাতিকে একবেলা মাংস খাওয়াতে পারে না, তার অত বড় বড় কথা সাজে না। বুঝতে পারলি? শোন, এরপর থেকে তোর মেয়েকে যদি মাংস খাওয়াতে হয়, তাহলে তোর বাপকে স্পষ্ট বলবি মানুষের বাড়িতে 2-4 দিন কামলা খেটে ½ কেজি মাংস কিনে এনে যেন তার নাতিকে খাওয়ায়। চাচাই কি কয়ে গেল? তুই ওনাগো বাড়িতে মাংস খাইতে গেছিলি? কথা কষ্ট কেন? কথা বল। আমি কি তোর এই শিক্ষা দিছি? তোর কতবার করে কইছি তুই তোর নানা বাড়িতে বেড়াইতে আসলে তোর বড় নানার ঘরে যাবি না, তারপরে গেছত কেন? যাবো না তো কি করবো, খালি সবজি দিয়ে ভাত খাইতে আমার আর ভালো লাগে না। বড় নানাদের বাড়িতে শুধু পোলাও মাংস রান্না হয়, গন্ধে আমার মন ছুঁয়ে যায়। তোমার কতবার কইলাম আমার গরুর মাংস
মাংস আয়না দাও, তুমি কি আয়না দিছো? তুমি আমাকে বলছে না নানা বাড়ি আসলে আমাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবা। কই, তুমি তো সবজি দিয়েই ভাত খাওয়াইছো। বড় নানাদের বাড়িতে গরুর মাংসের গন্ধে আমি মন আটকায় রাখতে পারি না। মন রে আটকে রাখতে পারস না? তোর মাংস খা আমি জম্মের মতো করে ছুটাই দেবো। চল ঘরে চল, আয় আয়। কালকে সকালে বাকিটা নানা ভাই, তুমি কাঁদতেছো কে? হ্যাঁ, আম্মু আমাকে মারছে। হ্যাঁ কি করছে? তোর মায় তোরে মারছে? হ্যাঁ, ওরা তো বড় সাহস, আমার মায়েরা মারছে। আজকে ওর একদিন কি আমার একদিন। মমিতা, মমিতা, এই মমিতা, ওদের কি করছে? হ্যাঁ, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? তো স্টিল লাগবো না, কি করবো? হ্যাঁ, তুই কি করছস? আমার মাইয়ারে মাইরা গালটা লাল করে ফেলাইছস। তুই কোন সাহসে আমার নানার ভাইয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ, বাবা, আমি তোমার বাড়িতে আউনের আগে মিলি আমার কাছে মাংস দিয়ে ভাত খাইতে চাইছিল, কিন্তু ওর বাপের যে ইনকাম সেই টাকা দিয়ে তো গরুর মাংস দিয়ে ভাত খাওয়া সম্ভব না। তাই ওরে আমি কইছিলাম আমি তোমার নানা বাড়িতে যেয়ে তোমার এই গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। ভাইয়াটা এই বাড়িতে আইয়া আমার কাছে বারবার কইতেছিল, মা আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো, তুমি নানারে কও না। তা আমি কইছি তো নানা তো রান্না খাওয়াইব। ওরে আমি বারান্দায় বসাই রাইখা রান্না করে গেছিলাম, আয়া দিয়ে এনে নাই। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, না পাইয়া যখন বাড়িতে ফেরত আইছি, আইসা দেখি চাচা বাড়িতে ঢুকে চিল্লা পাল্লা করতেছে। সে কইল তোমার মাইয়া আমাগো বাড়িতে যাইয়া গরুর মাংস খাইতে চাইছে। তোমার বাপ যেহেতু তার নাতিরে গরুর মাংস খাওয়াইতে পারে না, তারে কইতে পারো না কামলা দিয়া তার নাতিরে গরুর মাংস এনে খাওয়াইতে? মানুষের বাড়িতে লিলাই দেখেন। আমি ওরে এতবার করে কইছি এই বাড়িতে আসলে পরে কখনো বড় নানার বাড়িতে যাবি না। মায়ের আমার কোনো কথা শুনে নাই। তোরে মারবো না তো কি করবো? আজকে ওর কারণে চাচা বাড়ির উপর দাঁড়ায় আমার বাপরে অপমান করে গেছে, আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করছি। হ্যাঁ তুমি কো, ওরে মারবো না তো কারে মারমু? মারে, ও তো ছোট মানুষ, ও তো আর বুঝে না কার এনে যাওয়া যাইবো আর কার এনে যাওয়া যাইবো না। ও তো সবারই সমান মনে করে। ও তার নানা বাইরে এনে গরুর মাংস ভাগ করছে, গান পাইছে, ও গেছে। সে কি জানতো যে ও এনে গেলে তার এই অবস্থা হইব? আমার নানা ভাই আমার বাড়িতে আইছে, আমারই তো উচিত ছিল তারে গরুর মাংস এনে খাওয়াই পারবে। দোষটা তো আমারই নাকি? নানা ভাই, তুমি চিন্তা করো না, কাল হয় তোমার গরুর মাংস এনে খাওয়াবো। হ্যাঁ আব্বা, দয়া করে তুমি তোমার নাতিরে মাংস খাওয়ানোর জন্য নিজের ঘাড়ে দাঁড়ের বোঝা নিও না। দেখবা এখন কান্না করতেছে, পরে সব ঠিক হয়ে যাইব। এই তুই চুপ কর, তোর কি এত কথা কইব কইছি? আমার নানা ভাইরে আমি কি খাওয়াবো আর কি খাওয়াবো না, এটা আমার ব্যাপার। চলো নানা ভাই, আমরা তোমার আম্মা যা পাক করছে এগুলি দেখাই, ওরে কালকে গরুর মাংস আনবো, আমরা মজা করে খাবো। হ্যাঁ চলো। আম্মু, সামনের মাসের প্রথম সপ্তাহে সিলেটের পাহাড়ে একটা জমি কিনবো ভাবতেছি, ওইটা দেখতে যাব। আপনি আর আপনার মেয়ে কিন্তু অবশ্যই আমার সাথে যাবে। আব্বা, কথাটা চাইলেও তোমাদের জামাইয়ের সামনে বলতে পারতাম, কিন্তু তোমাদের জামাই না লজ্জা পাইতো। তোমাদের জামাই একটা নতুন বিজনেস দিতে চাচ্ছি। মা, জামাই বাবাজি নতুন ব্যবসা খুলবে, এতে লজ্জার কি আছে? হ্যাঁ, বোকা নাকি জামাই বাবাজি? এ তো খুশির সংবাদ। মা, তুমি কথার মাঝখানে কথা বলো না তো। আমি কথাটা শেষ করতে পারলাম না, অমনি তুমি ছোট চাচার মতো শুরু করে দিলা। একদম ঠিক বলছিস মা। তোর মা না, তোর মা তোর ছোট চাচার মতো কথা না বুঝেই ফট করে কথা বলে ফেলে। আচ্ছা মা,
তুই চুপ হয়ে গেলি কেন? বল বল, তুই জানে কি বলতেছিলি? জামাই বাবাজি বিজনেস করবে, ভালো কথা, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা কই মানে? বিজনেস কি খালি পকেটে দেওয়া যায়? আব্বা, বর্তমানে বিজনেস দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আর তোমার জামাইয়ের হাতে কোনো টাকা পয়সা নাই। তোমার জামাই বলছে বিজনেসের জন্য তোমাকে 5 লক্ষ টাকা দিতে। আর আব্বা, চিন্তা করার কোনো কারণ নাই, তোমাকে লাভ সহ টাকা দিয়ে দিবে। মা, তোকে একটা কথা তো জানানো হয় নাই, বলবো বলবো করে বলাই হয় না। তাছাড়া মোবাইলে তো আর সব কথা বলা সম্ভব না, সেই জন্য আমি তোরে ফোন করে আনছি। আসলে হয়েছে কি মা, এইবার নির্বাচন করলাম, মানুষদের কাছ থেকে টাকা লোন আই না নির্বাচন করলাম। ভাবছিলাম কি নির্বাচনে জিতলে সবার টাকা শোধ করে দেব, কিন্তু তুই তো সবই জানিস, জিততে পারলাম কই। এখন পাওনাদাররা তো খুব চাপ দিতেছে, যে কোনো সময় আমার উপরে হামলা হবে। তাই আমি চিন্তা ভাবনা করছি, আমার হাতে তো নগদ কোনো টাকা নাই। ওই যে জামাই বাবাজিরে যে 10 লাখ টাকা দিয়েছিলাম ব্যাংকে ধোয়ার জন্য, সেই টাকাটা জামাই বাবাজিরে বল উঠাই আইনা দিতে, আমি সবার টাকা শোধ করে দেব। আমার লাভের দরকার নাই, লাভের থেকে আমার মান সম্মান হলো বড়। আব্বা, তোমার এত খারাপ অবস্থা তুমি আগে কেন বলো নাই? তুমি যদি আমাকে আগে বলতা তাহলে তো তোমার জামাইকে বলে একটা ব্যবস্থা করতে পারতাম, তাই না? তোমাকে আমি আগেই বলেছিলাম নির্বাচন করো না। একবার নির্বাচনে পাশ করছো, কিন্তু বারবার তো তুমি পাশ করতে পারবে না। তোমার আপন ভাইয়ের সাথেই তো তোমার সম্পর্ক ভালো না। মানুষ কি টাকা খেয়ে বারবার ভোট দিয়ে বাঘকে ঘরে নিয়ে আসবে? এই, তোর মাকে থামতে বলবি, থামতে বলবি। এইবার কিন্তু আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, এরপর যদি বেশি কথা বলে না তাহলে কিন্তু। মা, তোমার না কইছি আমি আর আব্বা কথা কইলে আমাকে কথার মাঝখানে একদম কথা কইবা না, তাও কেন কথা কইছো? আর আব্বা, তুমি না একদম চিন্তা করো না, এই ব্যাপারে আমি তোমার জামাইয়ের লগে কথা কইতাছি। তুমি পরিবর্তন হইতে পারো না, হবা না কোনোদিন। কি হয়েছে মিলির বাপ? না ঘুমাইয়া চুপচাপ বইসা রইছো, কোনো কথা কইতেছো না? বুঝতে পারছি, সকালে বড় চাচার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো, তাই না? কি কইতাছো? তোমার চাচার লেগে আমার মন খারাপ? আরে তোমার চাচারও তো আমি মানুষই মনে করি না, আবার হ্যার লেগে মন খারাপ। তাহলে এইভাবে চুপ করে আছো কেন? আজকে যদি আমি ভালো কোনো কাজ কাম করতাম তাহলে আমার চাচা শ্বশুরের কাছে আমার শ্বশুর আবার অপমানও দিত না, হ্যাঁ বড় করে কথা কইতে পারতো, আর হ্যাঁ এই বয়সে এত কষ্ট করতে হইতো না। জীবন না পারলাম নিজের বাবার লেগে কিছু করতে, না পারতাছি শ্বশুর লেগে কিছু করতে, আমার কপালটাই পড়া, বুঝছো? কে বলছে তুমি আমার বাবার জন্য কিছু করতে পারো নাই? তুমি আমার বাবার জন্য অনেক কিছু করছো। এই যে আমার বাবা যখন অসুস্থ হয় তুমি তার সেবা যত্ন করো, ডাক্তার দেখাও, এই বা কে করে? টাকা পয়সা দিয়ে কি কোনদিন সুখ পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। সুখ যদি কোথাও পাওয়া যায় সেটা হলো গিয়া মানসিক শান্তি। এখন কিন্তু অনেক রাইট হয়েছে, ঘুমাইতে হইব, এত চিন্তা না করে ঘুমাও তো। অনেক রাত হয়েছে, মা ঘুমায় পড়ছে, ঘুমায় পড়ো। আব্বু, হ্যাঁ, এই যে এই জমিটা আমার কাছে ভালো লাগছে, এই জমিটা আমি আপনাকে কিনে দিব, কোনো টেনশন করবেন না। আচ্ছা এই তো সামনে ডিসেম্বর মাস, তো আমি হ্যাঁ। সব ঝামেলা ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ফারুক যে, এই দেখো আমার একমাত্র মেয়ের জামাই শহরে বিজনেস করে। ও আচ্ছা, তুমি তো বিজনেস বুঝবে না, বড় ব্যবসা করে, বুঝতে পারলে? লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। গ্রামে এসছে আমার সুবিধা অসুবিধা সবকিছু দেখার জন্য। আমার একমাত্র মেয়ের জামাই, সে তো কোটিপতি, তার টাকা পয়সার কোনো অভাব নেই।
ব্যাংক ব্যালেন্স, মিল ফ্যাক্টরি সব কিছুই আছে। আর সে আমাকে এও বলেছে, আব্বু আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো পাওনাদার থাকে, যে কোনো সমস্যায় আমি আপনাকে হেল্প করব, আমি আপনার পাশে থাকবো। কি বলো জামাই বাবাজি? জি ফারুক সাহেব, আমি আব্বুকে এটা বলেছি। আপনাদের কি আব্বুর সাথে কোনো লেনদেন আছে? আপনার লেনদেন আছে কোনো? হ্যাঁ, লেনদেন আছে তো। কত টাকা? 50,000 টাকার উপরে। 50,000 টাকার উপরে না? আব্বু, আমি তো আপনার দেনা পাওনাগুলো সব নোট করে রাখতেছি, আমি এটা নোট করে রাখি। জি। আচ্ছা আচ্ছা, সেটা হবে কোন বাবা। এই শোনো ফারুক, যত পাওনাদাররা আছে সবাইকে জানিয়ে দেবে। হ্যাঁ, তুমি তো এখন দেখলে শুনলে, বলবে যে কোনো সমস্যা নেই, সময় মতো সব টাকা সবাই পেয়ে যাবে। হ্যাঁ, আর সবাইকে বলবে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে। টেনশন করবেন না কোনো ফারুক সাহেব। আব্বু, হ্যাঁ বলো। আমার তো প্রায় 60 বিঘার মতো একটা জমি লাগে, ওইখানে আমি মাছের একটা প্রজেক্ট করব। তো দেখি সামনে গিয়ে ওইরকম কোনো প্লেস পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো চলো। রাব্বা কি করতেছেন আপনি? আপনি কতবার কইছি যে আমি যে কদিন বাড়িতে আছি সেই কদিন খেতে কামে আইবেন না, সব কাম আমি করবো। তারপর কি লেগাইছেন? এমনিতে আপনার শ্বাসকষ্ট, এর মধ্যে ঠান্ডা পড়ছে, আরে ঠান্ডার মধ্যে আইছেন খেতে কামে। যদি কাম করেন ঠান্ডা তো বাইরে যাবো, শ্বাসকষ্ট বাড়বো। হারি জামাই বাবাজি, ওখানে ঠান্ডা তেমন কিছু পড়ে নাই, কিচ্ছু হইব না। তাছাড়া তুমি কয়েকদিন লেগে বেড়াইতে আইছো, তুমি কাজ কাম করলে মানুষে কিছু কইব না। আব্বা, মা এসে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমার হলো আপনার শরীরকে এমনি সুস্থ রাখতে হবো, সেটা বিষয়। শোনেন, আপনি কোনো কথা কইেন না, বাড়িতে যান। এই ক্ষেতের কাম যা আছে সব আমি দেখতেছি, যান। আচ্ছা। জামাই দেখো দেখো, যোগ্য শ্বশুরের যোগ্য জামাই মাঠে কাজ করছে। যোগ্য শ্বশুরের যোগ্য জামাই না, কৃষক শ্বশুরের কৃষক জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বু, আমাদের যে নেক্সট যে প্রজেক্টটা আমরা করতেছি ওইখানে তো অনেক কৃষক লাগবে, চাষাপোষা লাগবে, ওইখানে আমরা ওদেরকে নিয়ে নিব, কেমন হয়? সেটা হবে কোন, আগে চলো তোমার ওই প্রজেক্টটা দেখে আসি। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে একা বসে আছো কেন? মন খারাপ করে বসে থাকবো না তো কি করব? নাচবো এখানে? এখানে কি মঞ্চ করছো নাচার জন্য? আচ্ছা, তোমার বাপের বাড়িতে আনার আগে আমি কি বইলা নিয়ে আসছিলাম? হ্যাঁ, বলি নাই যে এইবার আইসা তুমি তোমার বাপেরে বলবা আমারে 5 লক্ষ টাকা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আমি নতুন ব্যবসা করবো। আজকে 5টা দিন হয়ে গেছে আসছি, 5 লক্ষ টাকা তো দূরের কথা, 5টা টাকার কথা এখনো মুখে নাও নাই। কারণটা কি কও আমারে? বাবাকে বলি নাই বললে ভুল হবে, আমি বাবাকে টাকার কথা বলেছিলাম, কিন্তু এখন তো বছরের প্রায় শেষের দিকে, তাই বাবার হাত পুরা ফাঁকা। বাবা বলছে বাবার পক্ষে এতগুলো টাকা দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাছাড়া বাজারে বাবার অনেকগুলো টাকার ঋণ হয়ে গেছে, ওই টাকাগুলো দেওয়ার জন্য বাবাকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে। উল্টো বাবা আমাকে বলছে, বাবা যে তোমাকে তোমার কোম্পানিতে 10 লাখ টাকা লাগানোর জন্য দিছে না, ওই টাকাগুলো দেওয়ার জন্য। মায়া, তুমি আর তোমার বাপে মিলে কি আমার সাথে ফাইজলামি করো? আমারে কি কমিটি পাত্র মনে হয়? আমি 5 লক্ষ টাকা চাইতেছি তোমার কাছে, আর তোমরা উল্টা আমার কাছে 10 লক্ষ টাকা চাইতেছো। আমি কি সদগার ছাগল? আহা, রাগ করছো কেন? এখানে তো তোমার থেকে 10 লাখ টাকা দিতে বলে নাই, বাবা যে তোমাকে 10 লাখ টাকা দিছিল সেই টাকাটা দিতে বল। তুমি জানো না ওই টাকা যে আমি ব্যাংকের ম্যানেজারের কাছে সুদের উপর লাগাইছি, আমি তো ওই টাকা ব্যাংকে রাখি নাই। আর শোনো, ধনির বাড়ির কুত্তা হইতাছে ধনী, আমি হইতাছি একটা ধনী মানুষ। আমার টাকা যার কাছে গেছে এটা ধনী মানুষের টাকা গেছে, চাইলেই ওই টাকা এখন নেওয়া যাইব না। আর ওই টাকা যদি আমি নেই তাহলে কি আমি সুদ খাইতে পারবো, লাভ খাইতে পারবো? বাবা বলছে বাবার লাভের দরকার নাই, এখন এতগুলো টাকার যে ঋণগুলো হয়েছে সেই ঋণগুলো যদি সে বাজারে না দিতে পারে তাহলে বাবার এতদিনের সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এখন বাবার লাভের থেকে বাবার সম্মানটা অনেক বেশি। এই কথাটা বলার আগে তোমার পায়ের জুতাটা খুলে আগে আমার গালে 2টা বাড়ি দাও। কেন আমি এই টাকাটা নিলাম? আরে তোমার বাপের কাছে যেমন সম্মানের মূল্য বেশি, আমার কাছে তেমন টাকা ও লাভের মূল্য বেশি। তোমার বাপেরে বলবা এই টাকা এখন আমি ব্যাংকে থেকে উঠাইতে পারবো না, এই টাকার আশা ভুইলা যাইতে। আর এই যে 5 লক্ষ টাকার কথা বলছি, এই টাকা যদি না দিতে পারো তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, বইলা দিলাম। কথাটা যেন মন থাকে। শুনো, দাঁড়াও, এই রাগ করে চলে
এদিকে তো পাওনাদাররা আমার মাথা খায় ফেলাইতেছে। ভয়ে তো আমি ঘর থেকে বের হইতে পারতেছি না, কখন জানি আমার উপরে হামলা হয়। হ্যাঁ বাবা, তোমাদের জামাইকে বলছিলাম, কিন্তু সে বলছে এখন এই মুহূর্তে ব্যাংক থেকে টাকা তুলে দিতে পারবে না। আর বলছে তোমাদের থেকে যদি 5 লক্ষ টাকা ওকে না দেই তাহলে ওর সাথে আমাকে আর বাড়িতে নিবে না। জামাই বাবাজি আমারে সব সময় বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, আপনার দেনাদারি যা আছে সব আমি শোধ করে দিব। তাই তো আমি বিশ্বাস করে জামাই বাবাজির হাতে আমার সব কিছু আমি দিয়ে দিছিলাম। কিন্তু এই মুহূর্তে এসে যে জামাই এরকম পল্টি দেবে, এইটা তো আমি কখনোই ভাবি নাই। কিন্তু আমি ভেবে রেখেছিলাম জামাই যে তোমাকে টাকার জন্য সম্মান করে, এটা আমি তোমাকে বারবার বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। এবারও 10 লাখ টাকা দেওয়ার সময় আমি বললাম যে একসাথে এতগুলো টাকা দিও না, তুমি আমার কথা শোনোনি। লোভ, লোভ জিনিসটা অনেক খারাপ, আর সেটা হলো টাকার লোভ। যখন আমি তোমাকে এই কথাটা বললাম তখন তুমি আমাকে কি বললে? তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমার ভালো চাও না। আমি তোমাকে এসব বলে বিশ্বাস করাতে পারিনি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা হচ্ছে না মায়ের মা। আমি ভাবতেছি যে আমার কাছে যে টাকা ছিল সেই টাকা তো আমি জামাইয়ের কাছে দিয়ে দিছি, অবশিষ্ট যা ছিল আমি 2 হাতে খরচ করে ফেলছি। এখন তো আমি শূন্য হাত। এখন যে জামাই যে এরকম পোল্টি দিবে আমি তো জীবনও ধারণা করি নাই। হ্যাঁ, আমার পায়ের নিচের মাটি তো সরে যেতেছে, আমি এখন কি করব? কাকা আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? জি বাবা ভালো। কাকা শুনছেন নাকি আপনার বড় ভাইয়ের কি হয়েছে? কি? শুনেন নাই? এত আপনার বড় ভাই মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে একেবারে ভইরা ফেলাইছে। কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 2 লাখ, কারো কাছে 3 লাখ। এই এলাকার লোকজন টাকা চাপ দেয়, আপনার ভাই দিতে পারে না। রেগে মোটামুটি কথা আপনার বাইরে ওই লক্ষ্মীকান্তা গাছের সাথে বাইন্দে পিটাইতাছে। কি কও বাবা? আমার ভাইয়ের দাঁড় দেনা কিভাবে হইলো? আপনার ভাই নির্বাচন করছে, চেয়ারম্যান নির্বাচন, ভোট তো পাইছে 513টা। এই নির্বাচনে টাকা খরচ হয়েছে, কই পাইছে টাকা? এই তো আর ইনকাম করে না, দুলাই শার্ট গাইদে ঘুরে, এলাকার সবাই জানে, নিজেকে চেয়ারম্যান মনে করে। তো নির্বাচনের সময় মানুষের কাছে টাকাটুকু ধার দূর আইনে নির্বাচন করছে। আর একজন আর জামাই আছে না, বাটপার জামাই, একটা মাইয়ে বিয়ে দিয়েছে শহরে, বিজনেসম্যান। ওই জামাই রে 10 লাখ টাকা দিছে কোন ব্যাংকে লাভের উপরে লাগানোর জন্য। ওই জামাই ওই টাকাও খাইছে, এলাকার থেকেও ভাগছে। কি? তার মানে আমার বড় ভাইয়ের জামাই একটা বাটপার? হ্যাঁ, ওই বাটপাটের খিসারত এখন আপনার ভাই দিয়া লাগতেছে। শোনেন, আমি যা দেখে আসলাম, এলাকার লোকজন এমন চেতা ওনার উপরে চেতছে, আমার মনে হয় না ওনার এত সময় জানে বাঁচাইয়া রাখছে। আপনি তো ওনার ভাই, আমি জানি উনি আপনারা দেখতে পারে না, আপনারা হিংসা করে। যতই হোক আপন মার পেটের ভাই তো, যে আপনি পারেন মানুষের হাতে পায়ে ধরে পারেন, ওই যে দিন আর জামিনদার হয়ে পারেন, আপনি আপনার ভাইরে বাঁচাইয়া নিয়ে আসেন, না হইলে ওরা মাইরে ফেলাইবো। আসি কাকা, আসসালামু আলাইকুম। আম্মু খেলতে যাবা তুমি? আব্বা কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? তোমার তোমার কি শরীর খারাপ করছে আব্বা? এই শুনছো? এইদিকে আসো তো, আব্বা কান্না করতেছে। আব্বা কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ একটা ব্যান্ড ডাক দিব, ডাক্তার কাছে নিয়ে যেতে দিব? কি হয়েছে? আমার কিছু হয় নাই, গাড়ি ডাকা লাগবে না। এটা আমি কি শুনলাম? কি শুনলাম মানে? কি শুনছো তুমি? আমি বাজার থেকে আনার সময় শফিকের লোকে দেখা কইলো আমার বাইরে বাইন্দা রাখছে। কেন বাইন্দা রাখছে কেন? নির্বাচনের সময় অনেক দেনা করছে, এই দেনা পরিশোধ করতে পারতেছে না। এই পাওনাদাররা তারা বাইন্দা রাখছে। আর ওই যে
মেয়ে বিয়া দিছে, ওই মেয়ের জামাইটা একটা বাটপার। ওটা ওটা আমার ভাইয়ের 10 লাখ টাকা মেরে দিচ্ছে। আমার বাইরে বাঁচানি লাগবে, আমার বাইরে বাঁচানি লাগবো। আব্বা, যে ভাই তোমারে দুই চোখে দেখতে পারতো না, সব সময় অপমান করে কথা কইতো, তার বিপদের কথা শুনে তুমি কান্না করতেছো, সেখানে তুমি এখন ছুটে যাবা? মা, ভাই বড়দান রক্তের বাঁধন, যদি চিহ্ন হয় নারীরও কারণ। নানা, যেভাবে হোক তুমি বড় নানাকে বাঁচাও। মারে, এই ছোট্ট মেয়েটাও বুঝতে পারলো রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। মেয়েটা বুঝলো, কিন্তু আমার ভাই বুঝলো না। যেভাবেই হোক আমার ভাইকে বাঁচাতে হবে। টাকার ব্যবস্থা আমাকে করতে হবে, টাকার ব্যবস্থা আমাকে করতে হবে। এই হচ্ছে ভাইয়ের প্রতি ভাইয়ের টান, রক্তের সম্পর্ক। আমার মনে হয় বাবার সাথে আমার যাওয়া দরকার। ওনাকে এই সময় একা ছাড়া দরকার নেই। আমি যাই, তুমি থাকো। আল্লাহ, তুমি রক্ষা করো। আমজাদ ভাই, এই 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, এই হচ্ছে আপনার 10 লাখ টাকা। বুঝে নেন, জামাই বুঝে নেন। একটা জিনিস আমি বুঝি না, যে ভাই আপনাকে ছোটবেলা থেকে দেখতে পারে না, আপনাকে পদে পদে অপমান করে, সেই ভাইয়ের জন্য আপনি আজকে আপনার শেষ সম্বল ভিটামাটিটুকু বিক্রি করে দিলেন। আপনার মেয়ের জামাইয়ের তো তেমন সয় সম্পত্তি নাই, তো আপনার মেয়ের জন্য তো শেষ সম্বলটুকু থেকে কিছু অংশ রাখার দরকার ছিল। আমি জানি আমার মেয়ের জামাইয়ের তেমন পয়সা করি নাই, কিন্তু আমার মেয়ের সুখী রাখার লাগে, তার 3 বেলা খাওয়াইবার লাগে যতটুকু দরকার ততটুকু আছে। আর এমন কিছু না যে আমার সম্পত্তি তারা না পাইলে তাদের বিশাল কিছু ক্ষতি হয়ে যাব, সমাজে মুখ দেখাইবার পারতো না। কি কোন জামাই? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলছেন। আপনার সম্পত্তি আমার দরকার নাই। আরে আপনার সম্পত্তির কথা তো আমি কল্পনা করতে পারি না। আমি তো নিজেই কইলাম যে চাচার বিপদ আপনার পাশে যা দাঁড়ান। ভাই যান যান, অনেক রাত হয়ে গেছে, আপনার বাইকে আপনি ছুটাই নিয়ে আসেন, টাকাগুলি দিয়ে ছুটাই নিয়ে আসেন জলদি। আবার টেবিল আপনি কাম থেকে চলুন। বাবা শুভ, তোমার চাচা একজন সম্মানিত মানুষ, তার এইভাবে গাছের সাথে বাইন্দা রাখছো। মানলাম তোমরা কিছু টাকা পাও, আমাদের একটু সময় দাও, আমরা তোমাদের টাকা পরিশোধ করে দেবো। তোমার চাচার বাঁধনটা খুলে দাও। রাখেন কাকি, এমন মন গড়া কথা অনেক শুনছি, আর কোনো কথা শুনতে চাই না। আপনার মাইয়ার জামাই সে তো একটা বাটপার, কাকা ঘুইরা বেড়াইতো কইয়া কইয়া, কইতো আমার জামাই তো কোটি কোটি টাকার মালিক, সে তো প্রজেক্ট সাজাইবো, সে নাকি মাছের ব্যবসা করব। সে তো এখন বাকছে, সে তো একটা বাটপার, সে একটা চিটার। এখন কাকা টাকা দিব কইতে? আমার টাকা দেন, সাপ সাপ কথা, কাকারে ছাড়াই নিয়ে যান। টাকা পামু, কাকারে ছেড়ে দিমু। যত রাইত হইব তত আমার লাঠি গরম হইব। আমি সাপ সাপ কথা কয়ে দিলাম, টাকা দেন, কাকারে ছাড়াই নিয়ে যান। ভাই, তোমার এই বাইন্দা রাখছে? আমজাদ, তুই আমার এই বিপদের দিনে আইসোস? নাও, তোমার বিপদ কাটাও। তুই আমার মার পেটের ছোট ভাই, কিন্তু আমি তোরে তো ভাই বইলা কখনো পরিচয় দেই নাই। শুধু খালি অহংকার করছি, তোরে ঘৃণা করছি, লোকজনের সামনে অপমান করছি। আর আর তুই আজকে এই বিপদের দিনে তুই আগে আসলি, এতগুলো টাকা তুই দিলি, এতগুলো টাকা কই পাইছস? চাচা, আমি কইতাছি আমার শ্বশুর আব্বা এতগুলো টাকা কই পাইছে? আমার শ্বশুর আব্বা যখন শুনলো যে তার ভাই অনেক বড় বিপদে আছে, তখন কোনো কিছু চিন্তা না কইরা তার ভিটা মাটি যা কিছু আসলো সবকিছু বেচা আপনার হাতে টাকাগুলো তুলে দিছে।
আমার শ্বশুর আব্বা কোনো চেয়ারম্যানের উপকার করে নাই, কোনো অহংকারের উপকার করে নাই। তার মায়ের আপন পেটের বড় ভাইয়ের উপকার করছে, তার বিপদে তার পাশে দাঁড়াইছে। যে ভাইরে আপনি কোনো সময় পরিচয় দেন নাই, সব সময় তুচ্ছতাচ্ছিল্য করছেন। বড় ভাই, চাচা বড় ভাই মানে বুঝেন? এই বড় ভাই শব্দটা অনেক ভারী শব্দ। কোনো পরিবারে যদি বাপ মা মরে যায়, তারপরে তার ছোট ভাই বোনের যে খেয়াল রাখে, তিলে তিলে করে মানুষ করে, সেই বট গাছটার নাম হচ্ছে বড় ভাই। আমি দেখছি আমার শ্বশুর আব্বাই আপনার জন্য কত কষ্ট করছে, কত কান্না করছে। যখনই আপনি তার সাথে অন্যায় করতেন, অবিচার করতেন, তখন আমার সান্ত্বনা দিত যে আমার বড় ভাইটা এমনই, তার কথা কোনো রাগ করো না। তার মন মানসিকতা অনেক ভালো, সে মানুষটা ভালো, শুধু একটু অহংকার বেশি, তাই মাঝে মাঝে রাগের মাথায় উল্টাপাল্টা কথা কয়। কিছু মনে করো না, আমি কিছু মনে করতাম না। চাচা, বড় ভাই মানে কি জানেন? যে ছোট ভাই ছোটবেলা থেকে বাপের হারায়া যারা আঙুল ধরে হাঁটা শিখে, তারাই কয় বড় ভাই। যে ভাইটা বাজারে গিয়া নিজে ভালো মন্দ না খায়া ছোট ভাইয়ের জন্য জিনিসপত্র নিয়ে আসে, তারই বড় ভাই বলে। যে ভাইটা মার্কেটে যাইয়া নিজের লেগে পছন্দ হইলো কোনো কাপড় কিনে না, ছোট ভাইয়ের জন্য দামি কাপড়টা বাইসা আনে, তারই বড় ভাই কয়। আপনি হলেন সেই বড় ভাই। কিন্তু আমি আপনাকে পরিবারের মায়া বিয়া করার পর থেকে কোনোদিন দেখি নাই আপনি বড় ভাই হিসাবে আমার শ্বশুর আব্বার প্রতি কোনো দায়িত্ব পালন করছেন। সব সময় তুচ্ছতা ছিল করে কথা কইছেন। ওই যে সেদিনকার ঘটনায় আমি আমার আব্বার লইয়া মাঠে কাজ করতেছিলাম, আপনি আর আপনার মায়ের জামাই কত হাসাহাসি করলেন, তুচ্ছতা ছিল করে কথা কইলেন। চাচার জামাই চাষাই হয়। আমি কিছু মনে করিনি আব্বা। আপনি যে মায়ের জামাইয়ের লইয়া কত অহংকার করছেন। আপনার মায়ের জামাই এমুক পাস, আপনার মায়ের জামাই অনেক টাকা পয়সা আলা, অনেক কিছু নিয়ে আসে আপনার বাড়িতে, সেটার জন্য অনেক অপমান করছেন আমার শ্বশুর আব্বারে, আমারে। জানেন, আমরা তো অনেক কিছু মনে করি নাই। একটা জিনিস দেখেন, এই যে আপনি গতবার তো চেয়ারম্যান আছিলেন, এই বছর কি হইলো? আপনি ফেল করলেন। ভোট পেলেন কয়টা? মাত্র 513টা ভোট। এটা কি লেগেছেন জানেন? এটা আপনার অহংকারের কারণে পাইছেন। এই 513টা ভোট পাইছেন না, এটা আপনার কেউ ভালোবাসা দেয় নাই, এটা দিচ্ছে আপনার টাকার লোভে। যারা আপনার টাকা খাইছে, হ্যাঁ আপনার ভোট দিছে। তার মানে বুঝছেন, মানুষ আপনারে ভালোবাসে না, আপনার টাকারে ভালোবাসে। হিসাবা দেন, যারা আপনার গতবার ভালোবাসা ফুলের মালা গলায় দিছে, আজ তারাই আপনার গাছ লোক বাইন্দা রাখছে। কেন জানেন? আপনার অহংকারের কারণে। একটা কথাই আছে না, অহংকার পতনের মূল। আপনার সে পতন হয়েছে। এখনো সময় আছে, নিজের শুধরান, ভালো হন। যাই হোক চাচা, আমি আপনাকে বাড়ির জামাই, ছোট মানুষ, যদি ভুল কিছু বলে থাকি আমার ক্ষমা করে দিন। ভুল তো করছে ওর বাবা, এমন একটা লোক যার ঘর করতেছি আমি, সে কিনা আমার এই ছাইরা কথা কয় নাই। সে সব সময় চেয়ারম্যানের গরম দেখাইছে, আভিজাত্যে গরম দেখাইছে, সব সময় মনে করছে যে সারা জীবন চেয়ারম্যান থাকবো। কিন্তু তাই কি হয়েছে? এই দেখেন না, আপনাদেরও ছোট কইরা দেখছে, আপনাদের কত অপমান করছে। আপনাদের সাথে আমি একটু ভালো ব্যবহার করছি দেখা আমারও যাতা কইছে। হে লোকটার কি নীতি আছে? কোনো নীতি নাই, সে মানুষ নামে কলঙ্ক। কিন্তু আপনি তো তার ভাই, মায়ের পেটের ভাই। কই, আপনি তো পারলেন না রক্তের বাঁধন ছিঁড়ে দূরে চলে যেতে। আপনি তো তার বিপদে পারলেন না দূরে থাকতে। তার জামাই কিনা যেই জামাইরে নিয়ে তুলো 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 করছে, সেই জামাই কই? আজকে তো তারই টাকা নিয়ে ভাগে গেছে, তার মেরে ফেলাই গেছে। কে আপন ভাই, কাকে বলবো? রক্তের বাঁধন। আপনি, এই অহংকারের পতন হয়েছে এই লোকটার। ভাইজান, আপনি আমার জন্য হইল
এই লোকটারে মাফ করে দেন। ও বাবা, তুমিও তোমার চাচারে মাফ করে দাও। আর ও ছোট মানুষ, ওর কথা কি কমু? আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম রে ভাই। আমি মার পেটের ভাইরে কখনো আমি আপন মনে করি নাই। নিজেরে রাজা ভাবছি, নিজেরে অনেক কিছু ভাবছি। আমার চোখের সামনে যত মানুষ ছিল সব সময় আমি ভাবছি এগুলো মানুষ না, অমানুষ, ছোট লোক, গরিব। কিন্তু আমি কখনো ভাবি নাই যে অহংকার পতনের মূল। আজ তুই আমার চোখ খুলে দিছিস ভাই। তোর ভিটা আমারে বিক্রি করে এই টাকাগুলো আইনা আমারে বিপদ থেকে উদ্ধার করতেছস ভাই। তুই কি এখনো দূরে থাকবি? আমার বুকে আয়, ভাই রে, ও ভাই, আমারে মাফ করে দে ভাই। আমি বুঝতে পারছি অহংকার ভালো না, অহংকার হলো পতনের মূল। এই! এই হারামজাদা! বেলা কয়টা বাজে? এখনো যে পইরা পইরা ঘুমাইতেছ? বাড়ির কাজ করবো কি তোর মরা মায়া এসে করবো? হ্যাঁ? আপনি কি করে? আমার মুখ তো পুড়ে গেছে। আমি তো সব কাজ শেষ করে এসে শুয়েছিলাম। আমার আজকে শরীরটা অনেক খারাপ, তাই চোখ লেগে আইছিল। তুই সব কাজ করছস, তার মানে কি আমি মিথ্যা কথা বলছি? মা, আমি তো একটা বারের জন্য কই নাই যে আপনি মিথ্যা কইছেন। আমি তো সব কাম করছি ঘরের, তারপরে এনে শুয়েছিলাম। এই, তুই যদি সব কাজ শেষ করে এখানে এসে শুয়ে থাকিস, তাহলে রান্নাঘরের থালা বাসনগুলো পড়ে আছে কেন? হ্যাঁ বল। কি কোন আম্মা, রান্নাঘরে বাসন আছে? আমি তো সব থালা বাসন দিয়ে ঘরের সব কাম করে এসে শুয়েছিলাম। রান্নাঘরে তো থালা বাসন থাকার কথা না। ও, তুই পরিষ্কার করে রেখে আসছিলি, তার মানে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যে কথা বলছি? যত বড় মুখ না তত বড় কথা। তুমি আমাকে মিথ্যা বলছিস? তোরে আজকে আমি কি করতেছো? আজকেও তুমি আমার মা মরা মাইয়ের গায়ে হাত দিতেছো? আমার মাইয়া এমন কি করছে? হবে না, ওর প্রতি কি তোমার এতটুকু মায়া হয় না? হ্যাঁ? আমার মেয়েটা দিন রাত ভরে এত পরিশ্রম করে, ওর প্রতি আমার এতটুকু মায়া নেই। ও কাজে ফাঁকি দিয়ে আমাকে মিথ্যাবাদী বলছে। হ্যাঁ, তুমি জানো না আমি কাজকে ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। কাজে ফাঁকিও দেবে, আবার আমাকে মিথ্যাবাদীও প্রমাণ করবে। কেন? আমার মেয়েটা কোন কাজে ফাঁকি দিছে? এই মেয়েটা ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে, তারপর রাত ভরে পড়াশোনা করে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও তুমি? আচ্ছা, তুমি কি চাও না যে আমার মেয়েটা একটু শান্তিতে থাকুক? হবে না, আমি তোমার কাছে হাত জোর করি, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার মেয়েটাকে একটু একটু শান্তিতে থাকতে দাও। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি যত অশান্তি করি এই বাড়িতে, আমি আমার ছেলে আমরা অশান্তি করি, আমাদের দোষ? না না না, আমি ওই কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই আমার মেয়েটাকে যদি তুমি একটু বুঝো তাহলেই সব ঠিক হয়ে যাবে। এখানে বোঝাবুঝির কিচ্ছু নেই। তোমার এই ফাঁকিবাজ মেয়েকে যখনই কোনো কাজের হুকুম দিব তখনই বলবে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, আমার জ্বর আসছে। এই হলো এই মেয়ের নমুনা। না মেনা না, আমার মেয়ে রান্নাঘরের থালা বাসন সব পরিষ্কার করে তারপরে ও শুইছে। আর তোমার ছেলে রান্নাঘরে যে খেয়েছে, ও খেয়ে ওই থালা বাসন নোংরা করেছে, আমি নিজে দেখেছি। তা তো তুমি দেখবে, তোমার ওই চোখ দুটো আছে কেন? আমার ছেলের দোষ ধরার জন্য। আমার ছেলে সকালে বাইরে যায়, রাতে আসে, একটু খেয়ে চলে যায়, আর সেটাই তোমার চোখে লাগলো? আমার ছেলে কি 10-12 জনের খাবার খাইছে যে রান্নাঘর নোংরা করে আসছে, থালাবাটি এটো করে আসছে? আচ্ছা, বুঝতে পারছি, আমার ছেলেরই যখন দোষ, আমারই যখন দোষ, আমি এ বাড়িতে থাকবো না। আমি আমার ছেলেকে নিয়ে এক্ষুনি চলে যাব।
কি বলতেছো এইসব? এই সামান্য ব্যাপার নিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এটা সামান্য বলছো? এইটুকু ব্যাপার তোমার কাছে সামান্য মানে হলো? এই ব্যাপারটা আমার কাছে অনেক বড় অসম্মানের। মা, সব তো সাবাস। আমি এইখানে এসে ঘুমায় অপরাধ করছি। তুমি এই ব্যাপারটা নিয়ে আব্বার সাথে অশান্তি করো না। তাই তাই পোড়ামুখী, তুই কি বললি? তুই কি বললি? আমি আমি অশান্তি করি? আমি তোর বাবার সাথে অশান্তি করি? আবার দেখলে দেখলে তোমার সামনে আমাকে কিভাবে কথাটা বললো? না না, আমি তো তা কই নাই। এই তাহলে কি বলেছিস? আমি কি আমার নিজের কানকে অবিশ্বাস করব? মা, সব কিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি আম্মা। হবে না, আমাকে আর আমার মেয়েকে তুমি মাফ করে দাও। তবুও তোমরা ভালো থাকো, ভালো থাকো। মারে, মা, তুই আমার মাফ করে দিস রে মা। আমার এত কিছু থাকা সত্ত্বেও আমি তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারি না। তোর মা তোর প্রতি এত অত্যাচার করে, তবু আমি কোনো প্রতিবাদ করতে পারি না। আমি ব্যর্থ রে মা, আমি একটা ব্যর্থ বাবা। তুই আমাকে মাফ করে দে না। বাবা, তুমি আমার কাছে মাপ চাইতেছো কেন? আমি শুধু চাই তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি সব কষ্ট মুখ বুঝে সহ্য করতে পারি বাবা। মেয়ে ভাই, আপনি তো মেয়ে কম দেখাইলেন না, কিন্তু আমার ছেলের তো একটা মেয়েও পছন্দ হইল না। ভাবি, কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ না। প্রতিটি মেয়েরই কোনো না কোনো খুঁত আছে। বিয়ের পরে প্রতিটি মেয়েরই নিজের মতো করে গড়ে নিতে হয়। আপনার ছেলেরা তো কত মেয়ে দেখাইলাম, পছন্দই করে না। মা, এইভাবে চলতে থাকলে তোমার ছেলে তো জীবনে বিয়েই হবে না, বুড়ো হয়ে যাবে। তুই চুপ কর। আমার ছেলের বিয়ে হবে সুন্দর পরীর মতো একটা মেয়ের সঙ্গে। আপনার ছেলেরা যদি আস্ত ওটা পরি হয়ে দেয়, তাও হয়ে খুঁত ধরবে। গরু সাহেব, আমি যেমন মেয়ে পছন্দ করি, সে কোথাও না কোথাও আমার জন্য ওয়েট করতেছে। আর আমি জানি তার সাথে আমার একদিন দেখা হয়ে যাবে। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করি আজকে যে মেয়ে দেখতে যাব সেই মেয়েটা যেন আমার ছেলের মনের মতো হয়। ঠিক কইছেন ভাবি, আজকে যে মেয়েটা দেখাবো না, মেয়েটা খুব সুন্দর। আপনাকে পছন্দ হইতেই হবে আজকে। শোনেন, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ভালো মেয়ে আবার বেশিক্ষণ থাকে না। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। তো ভাবি, মেয়ের গোমটা একটু খোলেন। ছেলেও মেয়ের দেহুক, মেয়েও ছেলের দেহুক। আচ্ছা, আমি খুলতেছি। দেখেন, আমার মেয়েরে দেখেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। মা, তোমার নাম কি? আমার নাম মৌ। তুমি কি লেখাপড়া করছো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তুমি কি আরবি পড়তে পারো? জি, করেছি। কোরআন শরীফ খতম দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে আমার লক্ষ্মী, বাড়ির সব কাজ করে, পড়াশোনাও খুব ভালো। আপনাদের সংসারটা মাথায় তুলে রাখবে। ভাইজান, এই তুমি জানি রাজ বাবা যে আমাদের ছেলে হিসেবে খারাপ না, খুব ভালো ছেলে। যদি ছেলে মেয়ের একবার পছন্দ হয়ে যায়, তাহলে তো খাওয়ান শুরু হয়ে যাবে। তার রাজ বাবা, মেয়ে কি পছন্দ হয়েছে? কি রে, কথা বলতেছস না কেন? মেয়ে কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার ছেলের যেহেতু পছন্দ হয়েছে, তাহলে মেয়েকে আমি আরো কিছু প্রশ্ন করতে পারি। আরে ভাবি, প্রশ্ন করার কি আছে? আপনার ছেলে জীবনে প্রথম কোনো মেয়ে দেয়া পছন্দ করছে, আপনি আজকেই এক বাক্যে রাজি হয়ে যান তো। মা, মেয়ের সম্পর্কে না জেনেই বিয়ে পাকা করে ফেলবো? আমাদেরও তো মেয়ের সম্পর্কে কিছু জানাশোনা উচিত। বাদ দে,
মেয়েকে দেখেই বোঝা যায় মেয়ে কেমন। আর তাছাড়া ঘটকের কাছে তো মেয়ে সম্পর্কে অনেক কিছুই শুনেছি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই আমি মৌকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই, কি বলেন? হ্যাঁ, সবই তো করবেন। আমার মা মরা মেয়ে, ওরও তো কিছু জানাশোনার আছে। এই তুমি চুপ করো, এত জানাশোনার কি আছে? এমন একটা ছেলে আমাদের বাড়িতে আসছে, এ তো আমাদের 10 কপালের ভাগ্যি। এই বিয়েতে আমি রাজি, আমাদের কোনো আপত্তি নাই। যদি দরকার পড়ে আজকে এই পোশাকেই আপনারা মেয়েরে নিয়ে যেতে পারেন, আমরা দিয়ে দেব বিয়ে। কিন্তু মা, এই তুই চুপ কর, তোর জীবনের সিদ্ধান্ত তুই নিবি নাকি আমরা নিব? যেটা ভালো মন্দ আমরা বুঝি, চুপ থাক। এই শোনো না, তুমি কি বলো? হ্যাঁ, সবই ঠিক আছে, এত তাড়াহুড়ার কি আছে? মোরও তো একটা মতামতের ব্যাপার আছে। হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। আচ্ছা বলো তো মা, তোমার কি আমার ছেলের আজকে পছন্দ হয়েছে? আহা, পছন্দ করব না কেন? রাজ বাবাজি যে আমাদের মেয়েরে পছন্দ করছে, এই তো ওর 7 কপালের ভাগ্যে। আমি তো মনে করছিলাম রাজ বাবাজি আমার মেয়েরে পছন্দই করব না। আহা, তুমি যদি সব কথা বলো তাহলে মৌ কি বলবে? মৌরও তো একটা মতামতের প্রয়োজন আছে। আহা, মোয়ের বাবা তুমিও না আমার মেয়েকে এতগুলা মানুষের সামনে বলবে যে আমার মেয়ের পছন্দ হয়েছে? তুমি একটু চুপ থাকো, আমি ম্যানেজ করতেছি। আপনাদের সামনে আমার মেয়ে লজ্জায় কথা বলতে পারতেছে না, তো আমি বলি কি, মেয়েটারে আমি একটু ঘরে নিয়ে যাই, ওরা একটু আলাদা জিজ্ঞেস করি, কি বলেন আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে নিয়ে ভিতরে যান আর ভিতরে যেয়ে জিজ্ঞেস করেন। বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া করে চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। এটাই তো আমার মায়ের স্বপ্ন ছিল। চুপ কর মুখপুরি, চাকরি করবে? একেবারে চাকরি করে আমাকে উদ্ধার করে ফেলবে। আজকেই তোকে আমি বিয়ে দিয়ে এই বাড়ি ছাড়া করবো, বুঝছিস পোড়ামুখী? আহা, কি করতেছো? এইভাবে কেউ মুখে ধরে? ছাড়ো, ও তো ব্যথা পাবে। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। ওই ছেলের সাথেই মোর বিয়ে হবে, সমস্যা নাই, কিন্তু বিয়ের আগে ওই ছেলেটা কেমন, ওর চরিত্র কেমন, এগুলো আমাদের জানা প্রয়োজন। না, আমার কোনো কিছু জানার প্রয়োজন নেই। এই ছেলের যদি চরিত্র খারাপ হয়, নেশাখোর হয়, জুয়াখোর হয়, তাও আমার আপত্তি নাই। আমার শুধু একটাই লক্ষ্য, এই অপয়া মেয়েটারে, এই অলক্ষীটারে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দেওয়া, বুঝতে পারছো? আমি না একটা মেয়ের বিয়ের জীবনের একটা চরম সিদ্ধান্ত আমরা নিতে যাইতেছি। এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আমাদের উচিত ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নেওয়া। তুমি আমাকে এই সুযোগটা দাও। ভেবে চিন্তে? শুধু ভাববো আর চিন্তা করব আমি। আমি সব কিছু ভেবে চিন্তে রাখছি। আর শোনো, তুমি আমার উপরে কোনো কথা বলবে না। তুই শোন, তুই এখন যে বলবি তোর এই ছেলে পছন্দ হয়েছে, তুই আজই বিয়ে করতে রাজি। আর যদি বাপ বেটি মিলে আমার কথার অবাধ্য হও, বিয়েতে রাজি না হও, তাহলে আমি কি করব জানো? এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। এখন ভেবে দেখো তোমরা কি করবে। আর সিদ্ধান্তটা এখন তোর হাতে। তুই এখন যেই সিদ্ধান্ত নিবি সেইটাই হবে। আমি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? না না, আপনাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, চলো চলো, আয়। বসো মা, বসো। আসলে কি, আমার মেয়েটা একটু লাজুক, তো আপনাদের সবাই সামনে
কিছু বলতে পারে নাই। আমরা রাজি, আর মেয়েরও রাজবাবারে খুব পছন্দ হয়েছে। তাহলে তো হয়েই গেল, আজকেই বিয়ের ব্যবস্থা করা হোক। আর বৌমাকে আজকে আমি বাড়িতে নিয়ে যাব। কিরে বাবা, তোর কোনো আপত্তি নাই তো? না মা, আমার কোনো আপত্তি নেই। আপনি তো থাকারও কথা না। এই মেয়ে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তার মেয়ে পাবে না। মেয়ে তো রূপে গুণে 100-তে 100। কি ব্যাপার, বাসার ঘরে কি করতে হয় তোমার মা তোমাকে শেখায় নাই? তাহলে বসে আছো কেন? কাজ শুরু করো। ঠিক আছে, ঠিক আছে। এই, তুমি কি বোবা? কথা বলতে পারো না? মানে আমি তো কথা বলতে পারি। তাহলে কথা বলছো না কেন? আর বাসারতে কি এর থেকে বেশি কিছু হয় না? এই নাও, দুটো খেয়ে নাও। তুমি তো একটা বেয়াদব। মানে স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? তো কিভাবে বলতে হয়? শোনো, আমি তোমার স্বামী। স্বামীকে সবসময় আপনি বলে সম্বোধন করবে। তুমি করে বললে স্বামীকে অসম্মান করা হয়। আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করবে, ঠিক আছে? জি ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। কাছে এসো। আরেকটু কাছে। এত ঘন করে লিপস্টিক লাগাইছো না তুমি? শোনো, হালকা করে লিপস্টিক দিবা, কারণ তোমার ঠোঁটটা এমনি অনেক সুন্দর। আর এই যে এত মেকআপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। হালকা করে মেকআপ দিবা, তোমাকে আরো সুন্দর লাগবে। আমি দেইনি, আপনার বোন দিছে। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, শোনো, এখন থেকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠবা, সকাল 5টা বাজে। মার হাতে যত কাজ আছে সেগুলো কেড়ে নিয়ে করবা। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, কারণ এই সংসারটা তো এখন থেকে আমার। এখন থেকে আমি এই সংসারে আমার যত দায়িত্ব আছে সবগুলি পালন করার চেষ্টা করব। সত্যি তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। জানোই তো, আমি সারাটা জীবন তোমার মতো একটা মেয়েকে খুঁজছি। তোমার মনে হয় কি জানো, যে আমার লাইফে আমি খুব ভালো একটা কাজ করছি, তার জন্য তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা, আমাকে পেয়ে তুমি হ্যাপি তো? হ্যাঁ, খুশি। আমি আজ অনেক খুশি। হয়তো আজকের পর থেকে আমার জীবনটা পাল্টে যাবে, নতুন একটা অধ্যায় শুরু হবে। তাহলে আমরা কি সারা রাত বাসর ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেবো, নাকি অন্য কিছু করবো? মা, কি ব্যাপার? মানে বউ ঘরে থাকতে তুমি কেন উঠোন ঝাড়ু দিতেছো? ও ঘরে একটু ঘুমাচ্ছে। মেয়েটাকে দেখলেই বোঝা যায় ওর শরীরটা অনেক দুর্বল। আর নতুন বউ হয়ে বাড়িতে আসছে, তাই আমি আর ডাকি নাই। শোনো মা, পায়ের জুতো আছে না, পায়ে রাখতে হয়, বুঝছো? এগুলো মাথায় উঠাতে হয় না। যদি মাথায় উঠাও তাহলে দেখবা কিছুদিন পর তোমার ঘাড়ে চড়ে আসতে আছে। তুই এটা কেমন কথা বলতেছিস বাবা? আরে নতুন বউ আসলে পরে 1.5 থেকে 2 মাস কাজ করাতে হয় না। মা, মৌ সংসারটা সারা জীবন আমার সাথে করবে। আমি চাই না আমার সংসার কোনো অশান্তি হোক। বউকে যদি এখন হাতে মুঠে না আনি তাহলে সারা জীবন অশান্তি লেগে থাকবে। আচ্ছা ঠিক আছে, 2-4 দিন যাক, তারপর থেকে না হয় কাজ শুরু করবে। না মা, 2-4 দিন না, ও আজকে থেকে কাজ শুরু করবে। মানে ঘরে বউ থাকতে তুমি কেন কাজ করবা? মানে জমিদারের বাচ্চা না, ঘুমাইতেছে। ও ঘুমাইতেছে না, ওর জনমকার ঘুম পাড়িতেছে। আমি দাঁড়াও 1 মিনিট। রাজ শোন। বউ, বউ, এই এই নবজোদ, এই ওঠ নবজোদ। এই কি কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? আমি সকালে ঘুম থেকে উঠা বাজার করে নিয়ে আসছি, আর তুই পরে পরে ঘুমাইতেছস? আপনি ছাইরা দেন, আমি তো ব্যথা পাইতেছি। তোর চুলে মুঠি দুস্তর ব্যথা পাওয়ার জন্যই। কি সমস্যা কি? হ্যাঁ, বাড়িতে বউ থাকতে আমার মা কেন কষ্ট করতেছে? আসলে কিছুদিন যাবত আমার ঠিক মতো ঘুম হয় নাই, শরীরটা অনেক ব্যথা করতেছে, তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। এই, তোর ঘুম হয়েছে কি হয় নাই সেটা দেখার সময় আমার নাই। তোরে বলছি না, তুই এই বাড়ির বউ, তার মানে এই বাড়ির সমস্তটাই তো তোর। এই,
তোর কালকে রাত্রে কি বললাম, হ্যাঁ? তোর যে পুত্রের মতো বুঝাই গেলাম, তোর কানে কথা ঢুকে নাই? শোন, আমার কিন্তু এক কথা বারবার বলা পছন্দ না। আপনাকে এক কথা বারবার বলতে হবে না, এরপর থেকে আমি সব কাজ নিজেই করব। এই, আমি কথা বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। এখন ওঠ, ওইটা ফ্রেশ হয়ে কাজে লেগে পড়, যা যা। যত সব। আল্লাহ, তুমি আবার নতুন করে আমার কি পরীক্ষা নেওয়া শুরু করলে? ভেবেছিলাম নতুন জীবন শুরু হবে অন্যভাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে সামনে আমার অনেক বড় বিপদ। আমাকে রক্ষা করো আল্লাহ। বন্ধু 6টার ভিতরে আমার অফিসে থাকতে হইব, আর তুই জোর করে আমার তোর বাসায় নিয়ে এলি। আরে এই তো জানে বন্ধু, ভাবি তো দেখতে মাশাআল্লাহ, বুঝতো মনে হইতাছে আমি দিনের বেলায় কোনো পরি দেখতাছি। ভাই, আপনি কি যে বলেন! হ্যাঁ ভাবি, যা বলতাছি একদম ঠিক বলতাছি। যেমন আপনার চোখ তেমন আপনার হাসি, আর ঠোঁটে গোলাপি কালার লিপস্টিক। আপনারা দেখতে তো একদম পরীদের মতো লাগতেছে। দোস্ত, তোর তো চান কপাল বলতে হয়, নাইলে তুই ভাবির মতো এত সুন্দরী বউ কিভাবে পাইলি? আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলেন তো, আমার এই গাদা বন্ধুটা আপনার মতো সুন্দরী মেয়েকে কিভাবে বিয়ে করলো? আচ্ছা যাই হোক, ওই তুই না বললি তোর 6টার দিকে কাজ আছে অফিসে। এ দেখ, এখন প্রায় 6:10 বাজে, আর তো লেট হয়ে যেতেছে। শোন, যা পরে আসিস, আরেকদিন আসিস, যা। আসলে ভাবি, আজকে তো সময় নাই, আরেকদিন লম্বা টাইম নিয়ে আপনার সাথে গল্প করার জন্য আসি। আচ্ছা ঠিক আছে, গল্প হইব না, যা ওঠ। আরে যা না, আসিস তারপরে, পরে এক সময় এসে চা খাই যাস। যা, তোর সময় নাই, লেট হয়ে যা। আরে এই তোর না করছিলাম, হ্যাঁ, যে মানুষের সামনে সাজস করে থাকবি না, তারপর কেন সাজছস? কেন সাজছস? আর আমার বন্ধুর লগে এত হাসি হেসে কথা বলার কি আছে? হ্যাঁ, বেটা মানুষ দেখলে কি কন্ট্রোল হয় না তোমার? আমি তো ভাবছিলাম তোর অন্য কোনো দিকে সমস্যা না থাকলেও তোর চরিত্র ঠিক আছে, এখন দেখি তোর চরিত্রে বড় সমস্যা। আপনি সব কি বলতেছেন? আমি কি বলতেছি বুঝতেছো না? আমি কোনো আবল তাবল কথা বলতেছি না, আমি যেটা বলতেছি একদম ঠিক কথা বলতেছি। শোন, একটা কথা বলি, কান খুইলা শুনে রাখ। আজকের পর থেকে তুই যদি সাইজা গুজা কোনো মানুষের সামনে যাস, তাহলে আমার সাথে খারাপ আর কেউ হইব না। তার মানে কি আমি সাজগোজ করতে পারবো না? অবশ্যই তুই সাজবি, তোর সাজতে কে না করছে, কিন্তু তুই শুধু আমার সামনে সাজবি, মানে এই 4 দেয়ালের মাঝখানে, বুঝছস? কারোর সামনে সেজে যাবি না, কত জানি মাথায় থাকে সব। এই, এগুলো কি? এগুলো খাবার নাকি বিষ? এই তুই কি চাস না যে আমি একটা দিন শান্তি মতো টেবিলে বসে খাই? মানে খাবার রান্না করার সময় মনটা কই থাকে? খাবারে আবার কি হয়েছে? খাবারে তো সবকিছু ঠিকই আছে। খাবার ঠিক আছে না? তাহলে আমি কি তোর সাথে মস্কারি করতেছি? মানে লবণের জন্য খাবারটা মুখে দিতে পারতাছি না, ও বলতেছে খাবার ঠিক আছে। খাবারে লবণ হয়েছে মানে? আমি যখন রান্না করতে গেছি টেস্ট করে দেখলাম খাবারে লবণ তো ঠিকই ছিল। আপনি যে কি সব কথা কইতেছেন, আমার তো মাথায় কাজ করতেছে না। মা, তোমার বৌমারে বলবা চুপ করতে? আমার মাথা কিন্তু গরম হইতেছে, যদি মাথা গরম হয় আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসুন। এই, এখানে মাথা গরম করার কি আছে? আরে বাবা, আমি তো খাবার খাচ্ছি, দেখতেছি তো লবণ ঠিকই আছে, লবণ তো একটুও বেশি হয় নাই। আমি বুঝতে পারি না শুধু শুধু তুই বৌমার পিছনে কেন লেগে থাকোস? আপনি কি বলতে চাইতেছো? হ্যাঁ, মানে আমি মিথ্যাবাদী, আমার কোনো কাজ নাই, আমি সারাদিন তোমার বৌমার পিছনে লেগে থাকি, তোমার বৌমার দোষ ধরি? মানে তোমার বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি কখন বললাম যে তুই মিথ্যাবাদী? আরে আমি তো এইটা বুঝাইতে চাইলাম যে বৌমার যে তরকারি রান্না করছে লবণ ঠিক আছে। আরে বাবা, তুই শুধু শুধু বৌমার পিছনে লাগি আসোস। শোনো মা, আমি তোমার বৌমার পিছনে লাগি নাই, আমি যেটা সত্য সেটাই বলছি। আর তোমাদের মেয়ে মানুষের একটা সমস্যা আছে কি জানো? মানে তোমরা না চোখে চশমা পরে থাকো, তোমাদের সমস্যা তোমরা কখনো দেখো না, যেটা সারা জীবন দেখো নাই। আমি দেখছি যে তুমি আমার বাবার সাথে কি অন্যায়গুলো করছো। আমি চাই না সেম অন্যায়গুলো আমার বউ আমার সাথে করুক। খাবো না আমি খাবার। মা, মা, ভাইয়া, তোমরা সবাই কোথায়? আরে মিলি,
তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ করে জামাই বাবাজিকে নিয়ে চলে আসলি, একটা খবর দিয়েও আসলে তো পারতি। মা এটা তুমি কেমন কথা কইলা? আমি আমার বাড়িতে আসমু, যখন খুশি তখন আসমু, এখন আমার বইলা আসতে হইব? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি, বাড়িতে এখন নতুন বউ আসছে, এখন তো আর এই বাড়ি আর আমার বাড়ি নাই। এই, আমি কি তোকে একবারও বলছি যে অনুমতি ছাড়া এই বাড়িতে তুই আসতে পারবি না? আমি শুধু এইটাই বুঝাইতে চাইছি যে জামাই নিয়ে এই বাড়িতে আসবি, একটা আপ্যায়নেরও তো ব্যাপার স্যাপার আছে। মা, আপনি ওর কথা কিছু মনে করেন না তো। ও সবসময় এমন বেশি কথা বলে। ও ভাবে ও যেমন সবাই ওর মতোই। ওই যে একটা কথাই আছে না, চোরের মন পুলিশ পুলিশ। ও আমাদের বাড়িতে সবার সাথে যেরকম আচরণ করে, ও ভাবতেছে এই বাড়িতে ওর ভাবিও ওর সাথে এরকম আচরণ করবে। এই কি বললা তুমি? আমি আর কি বলবো, আমার কি কিছু বলার সাহস আছে তোমাকে? আমি শুধু এতটুকুই বলতে চাইতেছি, আমার শরীরটা খারাপ লাগতেছে, ঘরে গিয়ে যদি আমার এক গ্লাস শরবত টরবত দিতা তাহলে ভালো হয়। আর মা, ভাইজানকে আর ভাবিকে তো দেখতেছি না। ওরা বাড়িতে নাই। রাজ ওর বউকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, কয়েকদিন ধরে বৌমার শরীরটা বেশি ভালো না। আচ্ছা তোরা ভিতরে যাই বিশ্রাম নে, এর মধ্যেই ওরা চলে আসবে। ডাক্তারের কাছে গেছে না ডাক্তারের নাম করে তোমার ছেলের বৌমা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে? আচ্ছা মিলি, তোমার সমস্যা কি বলো তো? তুমি কেন সবাইকে নিজের মতো ভাবো? আমি বললাম যে আমার খারাপ লাগতেছে, চলো ঘরে চলো। দেখছো মা তোমার জামাইয়ের কাহিনী? তোমার জামাই সব সময় আমার খোঁচা না দিয়ে কথা বলে না, ওর পেটের ভাত হজম হয় না। জামাই বাবাজির মতো জামাই পাইছস, তুই কেমন আছস আমি জানি না, তবে তোর ভাইয়ের মতো যদি জামাই পাইতি না তাহলে বুঝতি। মা তুমি কি বলতে চাচ্ছ? যে আমি স্বামী হিসাবে খুব খারাপ? মানে আমার মতো খারাপ মানুষের পৃথিবীতে নাই? মানে তোমার বৌমা আমাকে স্বামী হিসেবে পেয়ে তার কবর পড়ে গেছে, তাই তো? সেটা তুই ভালো জানিস, এত কথা বাড়িয়ে লাভ নাই। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। শ্বশুর বাড়িতে এসে পাড়া দিতে না দিতেই তোমার সাহস একদম বেড়ে গেছে। যেখানে তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই তুমি এখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। আমি তোমার বউ, যেখানে তুমি আমার পক্ষ হয়ে কথা না বলে সেখানে তুমি আমার ভাইয়ের বউর পক্ষ নিয়ে কথা বলতেছো। তোমার মতলব তো আমি কিছুই বুঝতেছি না। তিথি, আমি এখানে কারো পক্ষে কথা বলতেছি না। আমি যেটা সত্য, আমি যেটা নিজের চোখে দেখি সেটাই বলতেছি। এখানে আমার মতলব বোঝা না বোঝার তো কিছু নেই। মতলব না বোঝার অনেক কিছু আছে। আচ্ছা একটা কথা সত্যি করে বলবা, আমার ভাইয়ের বউর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তা না হলে আমার ভাইয়ের বউকে নিয়ে যদি কোনো কথা ওঠে তাহলে তোমার শরীরে এরকম জ্বালা দিয়ে ওঠে কেন? তিথি, মুখ সামলে কথা বলো। তোমার তো সাহস কম না? তুমি তোমার নিজের দোষ ঢাকার জন্য আমার আর ভাবির সম্পর্কের মধ্যে কালো দাগ লাগাচ্ছ। মানে তুমি কি বলতে চাও আমি তোমার আড়ালে গিয়ে আমি পরকিয়া করি আর তুমি ভাবির জন্য আমার গায়ে হাত তুললা? সেটা তুমি আমার চেয়ে ভালো জানো। আর আমি ভাবির জন্য তোমার গায়ে হাত তুলি নেই, হাত তুলেছি তোমার কথার জন্য। নেক্সট টাইম যদি আর কখনো ভাবিকে আর আমাকে নিয়ে এমন কথা বলো তাহলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে, কথাটা যেন মনে থাকে। মা, মা, ভাইয়া, কোথায় তোমরা? কি হয়েছে, এত চিৎকার করতেছস কেন? চিৎকার করবো না তো কি করব? আমার জামাই সেই সকালবেলা খাবার খাইছে, এখন বিকেল হয়ে যাইতেছে, আমার জামাইকে যে কিছু খাবার দিতে হবে তোমরা তো ভুলেই গেছো। মা, আগে তো এমন হতো না, নাকি নতুন বৌমা পেয়ে মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা ভুলেই গিয়েছো? আরে বোন, তুই এসব কথা মারে কেন বলতেছস? আরে খাবার দেওয়ার দায়িত্ব তোর ভাবির। তোর ভাবি খাবার দেয় নাই? তোমার নবাবজাদি বউর কথা আর বইলো না, সে আমাদেরকে দিবে নাস্তা, নাস্তা দিবে তো দূরের কথা, সে যে ডাক্তার দেখিয়ে সে রুমের ভিতরে ঢুকেছে, বের হওয়ার আর নাম নাই। আমরা আসাতে সে খুব বিরক্ত। রাজ, তোর বোনের কথা শুনে তুই বৌমার উপর রাগ করিস না। হাসপাতাল থেকে আসার পর বৌমার শরীর আরো খারাপ হয়ে গেছিল। এই খারাপ শরীর নিয়েও সে তোদের জন্য সবার জন্য রান্না বান্না করছে। আমি জোর করে বৌমারে বলছি তুমি রুমে যাও, একটু বিশ্রাম নাও, আর খাবারের দায়িত্বটা আমি নিচ্ছি। মা, তোমার অনেকবার বলছি যে তোমার বউরে আশকারদা মাথায় তুইলো না। ওর শরীরটা এত খারাপ না যে আমার বোন আর বোন জামাইরে খাবার দিতে পারবে না। মৌ কই? মৌ, আই মৌ, মরছে। এই হারাম দিদি গায়।
তোর কতবার বলছি হ্যাঁ? তোর কতবার বলছি যে আমার ঘরের কাজ না করে তুই ঘুমাবি না, বলছিলাম না? হ্যাঁ, তুই কি নবজা দিস? জানোস না বাসা মেহমান আইছে? জানোস আমার বোন আইছে, আমার বোন জামাই আইছে, তাদেরকে খাওয়ান না দিয়ে তুই আরামে দুপুরে ঘুমাইতেছস না? তুই কেন ঘুমাইতেছস এটা কৈফিয়ত আমার দিতে হইব। তোমার বউ তো আমাদেরকে মেহমান মনে করে না, আপদ মনে করে। যদি আমাদেরকে মেহমান মনে করতো তাহলে আমাকে আর আমার জামাইকে ঠিকই খাবার খেতে দিত, আমাদেরকে আদর আপ্যায়ন করতো। তুমি এসব কি কইতেছো বোন? এমনিতেই তোমার ভাই আমার উপরে খেপে আছে, আরো তুমি এইসব কথা কয়ে তারে আরো খেপাই দিতেছো। তুমি কি চাও না আমাদের সংসারটা টিকুক? ভাইয়া দেখছো তোমার বউ আমাকে কি বলে? আমি নাকি চাই না যে তোমরা সংসার করো। হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ কেন হইলো না? আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আমি থাকবো না তোমাদের বাড়িতে। তুই কেন বাড়িঘর ছেড়ে যাবি? হ্যাঁ, যদি বাড়িঘর ছেড়ে যেতে হয় তাহলে এই কালনাগিনি যাবে, কারণ এই কালনাগিনির জন্য আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটন ধরছে। এই কালনাগিনি, তোর যা কিছু আছে সব কিছু নিয়ে এই মুহূর্তে আমার বাড়িতে বেরো যাবি। আমি তোর মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না। বেরো বেরো। আমার মেয়েকে কিন্তু আমি ভাতের অভাবে বিয়ে দেইনি। আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম একটু মানসিক শান্তির আশায়। আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে তোমার বাড়িতে আমার মেয়েটা আসলে অন্তত একটু মানসিক শান্তিতে থাকবে, কিন্তু কিন্তু আজ এসে আমি যা দেখলাম, তুমি কেন? আমি তো চাইবো না আমার মেয়ে এই জাহান্নামে থাকুক। হ্যাঁ, যান যান, আপনার এই বেয়াদব মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। এরকম বেয়াদব মেয়ের কোনো জায়গা নেই আমার বাড়িতে। আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু কোনো পুরুষের মুখে মুখে নারী তর্ক করে তাকে আমি সহ্য করতে পারি না। নিয়ে যান। আমার মেয়ে বেয়াদব কিনা সেটা তুমি সময়ের ব্যবধানেই বুঝতে পারবে, আর তখন হাজার কান্না করলেও আমার মেয়েকে তুমি পাবে না। মা চল, এই জাহান্নাম থেকে আমি তোকে নিয়ে যাব, চল চল। এই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। তুমি কার অনুমতি নিয়ে এই পোড়া মুখেরে আমার বাড়িতে নিয়ে আসছো? তোমাকে না মানা করছি আমার অনুমতি ছাড়া এই মেয়েরে এই বাড়িতে নিয়ে আসবা না? কোন সাহসে তুমি আবার এই মেয়েরে বাড়িতে নিয়ে আসছো বলো? কেন? এখানে সাহসের কি দেখলা তুমি? আমার মেয়ে তার নিজের বাড়িতে আসছে, এখানে সাহসের কি হয়েছে? আর শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি কান খুলে শুনে রাখো। আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, আমার কাছে থাকবে। তুমি আমার মেয়েকে কিন্তু কিছু বলতে যেও না, আর যদি কিছু বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে কিন্তু। ও, এতক্ষণে বুঝতে পারছি তুমি এই মেয়েরে কেন আমার বাড়িতে নিয়ে আসছো। আরে ও তো একটা অপয়া, এই অপয়া মেয়েরে দিয়ে তো কোনো সংসার হবে না। ওইখানে নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাইছে, যার জন্য আরে ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বাই করে দিছে, আর তুমি শ্বশুর করে তোমার মেয়েরে নিয়ে চলে আইছো। চুপ করো আমনা, আমার মেয়েকে যা ইচ্ছা তাই কিন্তু তুমি বলতে পারো না। শোনো, আমি তোমাকে সাপ সাপ দেই বলি, আমার মেয়েকে কিন্তু এরপর থেকে কিছুই বলতে পারবে না তুমি। যদি কিছু বলো না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখো। কেন, কি করবা? বললে কি তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তোমার এই মেয়ে এটাই চায়। এই মেয়ে সংসার করতে পারে নাই, তাই আসছে আমার সংসারে আগুন জ্বালাইতে। আমি কিন্তু তোমার এই মেয়েরে ঘরে তুলতে পারবো না। ওরে তুমি যেখানে খুশি সেইখানে রাখো, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ওর জন্য রান্না বান্না করতে পারবো না, তখন যেন আবার আমারে দোষ দিও না। আর ওরে ভালোভাবে বুঝায় দাও আমার সামনে যেন না পড়ে। মা, তুই তোর এই মার কথায় মনে কষ্ট নিস না, এই মহিলা তো এমনই, তুই দেখোস না আমারও ছাড়ে না, ও এত খারাপ। তয় মা, তুই কোনো চিন্তা করিস না,
এই দুনিয়াতে তোর পাশে কেউ না থাকুক, কিন্তু তোর এই বাবা আছে, তোর এই বাবা আছে। তুই কোনো চিন্তা করিস না মা, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। চল ঘরে চল, আয়। কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন? শরীর খারাপ নাকি? শরীর খারাপ করবে না? যেই একটা আপদ আমার সামনে নিয়ে আসছো, ওটা দেখলেই তো আমার শরীর খারাপ হয়ে যায়। আচ্ছা আমি না, মোর ব্যাপারে তো আমি তোমার কাছে সব খুলেই বলেছি, তারপরও তুমি ওর উপরে রাগ করে আছো। আজ যদি মোর জায়গায় যদি তোমার পেটের মেয়ে হতো, তাহলে কি তুমি এইভাবে রাগ করে থাকতে পারতে? আমার মেয়েকে আমি সেইভাবেই মানুষ করতাম, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মাথায় তুলে নাচতো। তোমার মেয়েকে যেভাবে লাথি মেরে বের করে দিছে, সেইভাবে আমার মেয়েকে লাথি মেরে বের করে দিত না। আচ্ছা শোনো না, সেই সকালবেলা মেয়েটা আসছে, তার পেটে এখনো কোনো খাবার হয়নি। হ্যাঁ আমি জানি সেই সময় তুমি রাগের মাতালে মোর সাথে খুব খারাপ ব্যবহার করেছো, কিন্তু তুমি যে মনে মনে মৌকে অনেক ভালোবাসো সেটা আমি জানি। আমি বলছিলাম কি যে এখন যদি কিছু খাবার তুমি আমাকে দিতে, আমি খাবারটা মৌকে দিয়ে আসতাম। আমি তোমাকে একটা কথা বলেছিলাম না, তোমার ওই অপয়া মেয়ের জন্য আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আমার কথা একটাই, তোমার ওই মেয়েকে আমি কোনো খাবার দেব না। আর তোমার মতো না আমি দুই মুখা সাপ না, আমি মুখে যেটা বলি সেটাই বলি, মনে এক মুখে এক। এই কাজটা আমার হয় না যেটা তুমি করো। এই পুতুলের মতো বসে আছো কেন? হ্যাঁ যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। তোমারে দেখতে না এখন আমার ভাল লাগতেছে না। না না, এইখানে তো আর থাকা যাইব না। এমনিতে আমার বাবার জীবনটা আমার সৎমা গজবখানা বানায় রাখছে, আর এখন যদি আমি এখানে থাকি তাহলে আমার জন্য আমার বাবার অনেক অসুবিধা হইব। এটা তো হইতে দেওয়া যাইব না। আমার বাবাটা আমার জন্য সারাটা জীবন কত কষ্ট করে গেছে, আমি আর চাই না এই বৃদ্ধ বয়সে আইসা আমার বাবা আমার জন্য আরো কষ্ট পাক। ওকে, কি ব্যাপার মরণে ভিক্টোরিয়া? এবার দেখি কি করতেইছ? তোমার জমিদার বাপ না তোমার লুতুপুতু করে বাড়িতে নিয়ে গেল, একদম সুকে সাজা রাখবো, আর কেন আইছে মিথ্যে? মতলব কি? আমি এইখানে কোনো মতলব নিয়ে আসি নাই, আর আমি আমার বাবারও জানাই আসি নাই, লুকাই আইছি। কারণ আমি যদি আমার বাবারে জানাই আসতাম, আমার বাবা আমারে কখনোই আইতে দিত না। কারণ আমি জানি আমার বাবা আমারে কতটা ভালোবাসে, সে জানি না কখনো আমারে বন্দিখানায় পাঠাইতো না। আমার বাড়ি বন্দিখানা, তাই না? হ্যাঁ, তো বন্দিখানা তোমার কে আসতে বলছে? আমি কি লোক পাঠাইছিলাম তোমারে জানার জন্য? পারিনি তো। কোন মতলব আসছে বাড়িতে? আপনি কোনো লোক পাঠান নাই, আমি নিজের থেকে আইছি। কারণ একটা মানুষ বন্দিখানায় থাকতে পারে, জাহান্নামে থাকতে পারে না। বন্দিখানায় একটা মানুষের যতই কষ্ট দেওয়া হোক, তারে কিন্তু 3 বেলা খাবার দেওয়া হয়। কিন্তু যে জাহান্নামে থাকে, সে শুধু জাহান্নামের আগুনেই পড়ে, তারে কোনো খাবার দেওয়া হয় না। তার মানে তুমি কি বলতে চাইতেছো যে তোমার বাবার বাড়ি জাহান্নাম? কিছুটা সেরকমই। আজ থেকে 16 বছর আগে আমার বাবার বাড়িটা জাহান্নাম ছিল না, কারণ তখন আমার মা বেঁচে ছিল। আমার মা আমার সবসময় মুখে আগলায় রাখছে।
কিন্তু যেদিন আমার মা মারা গেল সেদিন থেকে তো আমি অভিশপ্ত দিন পার করতেছিলাম। আমার বাবা আমারে কত সুন্দর কইরা কষ্ট কইরা লালন পালন করতেছিল, কিন্তু গ্রামের হকগুলোকে কইল তুই পুরুষ মানুষ, কিভাবে একটা মাইয়া মানুষে পালবি ক, তুই একটা বিয়ে কর। বাবা আমার কথা চিন্তা কইরা, বাবা সংসারের কথা চিন্তা কইরা, সমাজের কথা চিন্তা কইরা বাবা একটা বিয়ে করলো। সেই দিন থেকে আমার জীবনে জাহান্নামের আগুন নাইমা আসলো। আমার বাবা যখন একা ছিল তখন তো আমি 3 বেলা খাইতে পারতাম, কিন্তু আমার সৎ মা যখন বাড়িতে এলো প্রতিদিন প্রতিনিয়ত খাবার খাইতে পারতাম না। খাবার খাইতে বলে সামনে থেকে মুখের খাবার কাইরা নিত। জানেন, এমনও দিন গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করছি, আমার মা আমার একবেলা খাইতে দেয় না। কইছে এত খাইতেছস কেন, খাইয়া খাইয়া তো গতর পরে গোস্ত বানাইতেছস। কয় তোর আজকে খাইতেই বলা, তুই কালকে খাইস। এমন কইরা আমি 2 দিন 3 দিন না খাইয়া রয়েছি। আব্বা যদি কোনো সামনে খাবার এনে দিত তাইলে করে খাইছি, আর নাইলে আমার কপালে খাওয়ান জুটে নাই। আরে বাড়িতে একটা কুত্তা থাকলেও তো মানুষ সেই কুত্তারে পচা বাসি খাইতে দেয়, কিন্তু আমার কপালে পচা বাসিও জুটে নাই। কুকুরের থেকেও আমার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমি যখন ছোট তখন স্কুলে যাইতাম, খুব স্বপ্ন ছিল আমি বড় হয়ে চাকরি করি, নিজের পায়ে দাঁড়াম। তাই আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করতাম, কিন্তু আমার সৎ মা আসার পরে সেই লেখাপড়া করতেও আমার কষ্ট হয়েছে। আমি ঠিক মতো স্কুলে যাইতে পারি নাই, যদিও আমি সারাদিনের কাজ সাইরা সকালবেলা স্কুলে যাইতাম। আমার মাই কইতো মাইয়া মানুষ পড়ালেখা করে কি করবি, বড় হলে তো তোর বিয়াই দিয়ে দিব, আগে আমার ঘরের কাম কর। যদি তার কথার অবাধ্য হইতাম গায়ে হাত তুলতো, সব কিছু মাইনে নিতাম, শুধুমাত্র আমার বাবার মুখের দিকে তাকায়া। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতাম আমার বাবার জন্য, যেন আমার বাবা ভালো থাকে, কিন্তু ওই মহিলা আমার বাবারও ভালো রাখে দেয়। আমার বাবা যদি একটা কথা কয় সে 3 কথা শুনে দেয়। মারতে পারলে মনে হয় গায়ে হাত তুলে মারতো। আমার বাবাও শান্তিতে নাই। জানেন, আমি কিন্তু আপনার বিয়ে করতে চাই নাই, আমি লেখাপড়া কইরা চাকরি করতে চাইছিলাম, কিন্তু আমার মা মানে আমার সৎ মা সে চায় না আমি চাকরি করি। সে ভাবছে আমার যদি একটা ছেলের সাথে বিয়া হয়ে যায়, লুলা হোক ল্যাংড়া হোক, তাহলে তার মাথা থেকে ঝামেলা নাই না যায়। আমার বাবারে আর আমারে আমার সৎ মাই ব্ল্যাকমেল করে আপনার লোক আমার বিয়ে দিচ্ছে। আপনারে বিয়ে করার পরে আমি ভাবছিলাম আমি মনে হয় সুখী হব, কিন্তু আমার কাছে মনে হয় আমি আপনার মনের মতো হইতে পারি। আপনার বাড়িতে আমার কষ্ট হইল, আমি কিন্তু 3 বেলা খাইতে পারি, কিন্তু যদি আমি আমার বাবার বাড়িতে থাকি 3 বেলা খাবার তো দূরের কথা, 3 দিন পর খাবার পাবো কিনা সন্দেহ আছে। এইখানে আসার সবচাইতে বড় কারণ হইতেছে আমি যদি আমার বাবার বাড়িতে থাকি আমার মা আমার বাবারে কখনোই ভালো রাখবো না। তাই আমি চাই আমার বাবা ভালো থাকুক, আমার বাবার জন্য আমার জন্য কোনো কষ্ট না হয়। তাই আমি আমার সংসারে আবার ফিরে আইছি। মো, আই এম সরি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি কখনো বুঝতে পারিনি যে তোমার মধ্যে এত কষ্ট লুকানো। তুমি ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় হইছো, সব মা তোমাকে অত্যাচার করছে। আমি যদি জানতাম তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম না। আসলে আমার কি দোষ বলো তো? আমি সেই ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হয়েছি। আমি সবসময় ভাবতাম যে বউকে যদি আদর যত্ন করি তাহলে তারা মাথায় চড়ে নাচবে। সে ছোটবেলা দেখতাম আমার মা আমার বাবার সাথে কত অত্যাচার করতো, কত খারাপ ব্যবহার করতো। আমার বাবা
আমার মাকে যতই ভালোবাসতো, যতই ভালো আচরণ করতো, কিন্তু আমার মা তার দ্বিগুণ খারাপ ব্যবহার আমার বাবাকে ফেরত দিত। জানো, আমার বাবা এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আত্মহত্যা করে মারা যায়। সেই থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম, যদি আমি জীবনে বিয়ে করি তাহলে বউকে কখনো আদর করবো না, সবসময় খারাপ ব্যবহার করবো, সবসময় অত্যাচার করবো, যাতে আমার বাবা যে ভুলটা করছে আমার সাথে সেই ভুলটা না করতে হয়। আমার বাবা যে অন্যায় অবিচার সহ্য করছে আমি যাতে সেটা সহ্য না করি। আমি এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার সাথে খারাপ আচরণ করছি। বিয়ের পর তুমি আমার সাথে কত ভালো ব্যবহার করছো, আমি কখনো তোমার সাথে ভালো ব্যবহার করি নাই। তোমার কোনো দোষ না থাকলেও তোমার উপর অত্যাচার করছি, মারধর করছি। আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, প্লিজ। আপনি কি কইতেছেন? আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আপনি আপনার ধারণা থেকে যেটা করছেন, আপনার জায়গা থেকে আপনি ঠিকই আছেন। তবে আমার আপনার কাছে একটা অনুরোধ, আপনার পায়ের নিচে আমার একটু স্থান দেন। আমি সারাটা জীবন আপনার পায়ের নিচে থাকতে চাই। তুমি কেন পায়ের নিচে থাকবা? তুমি আমার বউ, আমার ভালোবাসার মানুষ। তোমার স্থান তো আমার পায়ে না, আমার বউকে বিয়ের পর থেকে তোমাকে আমি অনেক কষ্ট দিচ্ছি। আর চাই এখন থেকে ভালোবাসা দিয়ে